বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি সকল শিক্ষার্থীবৃন্দকে। আমি সৈয়দা রওশন জাহান, প্রভাষক অর্থনীতি, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বরাবরের মতো সুস্থ, সুন্দর ও নিরাপদে আছো। আর আশা করি তোমরা অবশ্যই লেখাপড়া করছো, প্র্যাকটিস করছো, অল্প বিস্তর বাসায় একেবারে বসে না থেকে কিছু কিছু পড়ালেখা তোমরা অনুশীলন করছো। আশা করি তোমরা আমাদের এত কষ্ট করে তৈরি করা তোমাদের জন্য অনলাইন ক্লাসগুলো দেখছো এবং প্র্যাকটিস করছো। তো আজকে আবারও আরও একটি ক্লাসে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আজকের আলোচনা হচ্ছে আমাদের খাজনা অষ্টম অধ্যায়ের শেষ আলোচনা বলতে পারো, অনুপার্জিত আয়। এটা খুবই ছোট একটা টপিকস, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এই টপিকস থেকে তোমার আসতে পারে অনুপার্জিত আয় কাকে বলে, আসতে পারে হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্নে, আবার এটা আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নও, এবং তোমাদের উদ্দীপকেও কিন্তু অনুপার্জিত আয় সম্পর্কে আসতে পারে। তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট এই টপিকসটা। আশা করি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবা, ক্লাসটা দেখবা এবং অনুশীলন করবা। তো আজকে আমি প্রথমে তোমাদেরকে আরও একবার বলে দিই, আমি কিন্তু প্রিভিয়াস আলোচনায় কিন্তু অনুপার্জিত আয় সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম, তবে আজকে আমি এটা ডিটেলস একটু পড়াবো, চিত্রসহ বুঝিয়ে দেবো তোমাদেরকে। অনুপার্জিত আয় জিনিসটা কি? অনুপার্জিত আয় হচ্ছে উৎপাদনকারী অথবা ভূমির মালিক কোনো ধরনের প্রচেষ্টা ছাড়া, যেমন ধরো তিনি জমির আকার আকৃতি বৃদ্ধি না করে অথবা জমির উৎপাদন প্রযুক্তি চেঞ্জ না করে যখন অতিরিক্ত আয় বুক করবেন, তখন তাই হচ্ছে কি অনুপার্জিত আয়। এক কথায় আমরা শব্দটি থেকে বুঝতে পারছি, অনুপার্জিত আয় মানে হচ্ছে উপার্জন ছাড়া যে আয় পাওয়া যায়, অর্থাৎ কোনো ধরনের শারীরিক কিংবা মানসিক কষ্ট ছাড়া যে আয় পাওয়া যায়, অথবা পরিশ্রম ছাড়া, কোনো ধরনের শারীরিক বা মানসিক পরিশ্রম ছাড়া যে আয় পাওয়া যায়, মূলত তাই হচ্ছে অনুপার্জিত আয়, উপার্জন বহির্ভূত আয়। এখন মনে করো কোনো একটা নির্দিষ্ট জমির মালিক বর্তমানে পূর্বের তুলনায় ওই একই পরিমাণ জমি থেকে অতিরিক্ত সুবিধা ভোগ করছেন বা অতিরিক্ত আয় পাচ্ছেন, তাই হচ্ছে কি অনুপার্জিত আয়। এখন এই অনুপার্জিত আয়টা সৃষ্টি হওয়ার কারণ, কেন এই অনুপার্জিত আয়টা সৃষ্টি হচ্ছে, এর সৃষ্টি হওয়ার কিছু কারণ আছে, আমি চক আকারে তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে কিছু পয়েন্ট আমি তোমাদের সাথে আলোচনা করছি। যেমন জনসংখ্যা বৃদ্ধি অনুপার্জিত আয় সৃষ্টি হওয়ার অন্যতম একটি কারণ। আমরা জানি পৃথিবীর জনসংখ্যা কিন্তু এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তবে আমাদের দেশের জনসংখ্যা কিন্তু আরও বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা জানি আমাদের মানচিত্রের আকার কিন্তু বড় হচ্ছে না, অর্থাৎ আমাদের ভূমির আকার বাড়ছে না, আমাদের ভূমির পরিমাণ কিন্তু বাড়ছে না, আমাদের সেই একই পরিমাণ ভূমির উপর কিন্তু অধিক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে অধিক পরিমাণ জনসংখ্যার আহার, বাসস্থান সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে কিন্তু আমাদের ভূমির পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ প্রথমেই কিন্তু যখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে তাদের বাসস্থান নির্মাণ করা হচ্ছে, সেই তালেই কিন্তু আমাদের কলকারখানা, ইন্ডাস্ট্রি, আবাসিক এলাকা কিন্তু বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ভূমির দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু ভূমির মালিকগণ অতিরিক্ত আয় ভোগ করছেন। এই যে অতিরিক্ত আয় ভোগ করছেন, তাই হচ্ছে কি অনুপার্জিত আয়। অনুপার্জিত সৃষ্টি হওয়ার আরও একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে কি, যখন কোনো একজন প্রশাসক বা স্থানীয় প্রশাসক তার এলাকার উন্নয়ন সাধন করবে, তখন দেখা যাবে তিনি ওই সব এলাকায় যখন উন্নয়ন হবে, বিভিন্ন ধরনের সার্বিক উন্নয়ন হবে, তখন ওই এলাকার ভূমির মূল্য অবশ্যই কী হবে, বৃদ্ধি পাবে। আর ভূমির মূল্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু অনুপার্জিত আয়ের সৃষ্টি হবে। আরও একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে শহরায়ন, নগরায়ন কিংবা বলতে পারো শিল্পায়ন। এই দুটা জিনিসকে কিন্তু আলাদাভাবেও আলোচনা করা হয়, আবার একসাথেও আলোচনা করা হয়। শহরায়ন বা নগরায়ন বলতেই আমরা বুঝি কি, কোনো একটা এলাকার সার্বিক পরিবর্তন, কিছুটা উন্নয়ন সাধন করা, সেখানে কলকারখানা,
তারপর হচ্ছে তোমার হাসপাতাল বা শিক্ষাগত বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন সাধন করা। যখন এই ধরনের উন্নয়ন কোনো এলাকায় হবে তখন কিন্তু অবশ্যই ওই এলাকায় জনসংখ্যা অধিক কিন্তু ওই এলাকামুখী হয়ে যাবে, ওই এলাকায় বসবাস করার জন্য আগ্রহ প্রকাশ করবে, ওই এলাকার ভূমির দাম ফলে বৃদ্ধি পাবে। আর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু অনুপার্জিত আয় সৃষ্টি হবে বা বৃদ্ধি পাবে। এছাড়াও হতে পারে হচ্ছে অনুপার্জিত আয় সৃষ্টির আরও একটি কারণ হচ্ছে কি, কোনো একজন স্থানীয় প্রশাসক যখন তার ক্ষমতার প্রভাবে তার আশেপাশের এলাকাকে উন্নয়ন সাধন করবে তখনও কিন্তু ওই এলাকার দাম বৃদ্ধি পাবে এবং স্বভাবতই অনুপার্জিত আয়ের সৃষ্টি হবে। অনুপার্জিত আয় সৃষ্টির আরও একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ। এখন প্রাকৃতিক কারণে কিভাবে হতে পারে, মনে করো কোনো একটা জায়গায় প্রাকৃতিক চেঞ্জের দ্বারা উৎপাদন বেশি হচ্ছে, তখন কিন্তু দেখা যাবে কি হচ্ছে, ওই ভূমির মূল্য বেড়ে যাবে। আমি যদি খুব সহজভাবে তোমাদেরকে বলি, যদি কোনো একটা ভূমিতে পলি পড়ে, পলি তো আমরা চিনি না, সমুদ্র বাহিত যেই মাটি, পলি মাটি, উর্বর মাটি, তখন কিন্তু দেখা যাবে ওই এলাকায় কিন্তু ঘনবসতি সৃষ্টি হবে, ওই এলাকার ভূমির দাম বৃদ্ধি পাবে, ওই এলাকায় কি হবে, জনসংখ্যা ঘনবসতি হওয়ার সাথে সাথে কিন্তু কি হবে, ভূমির দাম বৃদ্ধি পাবে আর অনুপার্জিত আয় সৃষ্টি হবে। এছাড়াও ভূমির অবস্থানগত কারণেও কিন্তু কি হতে পারে, অনুপার্জিত আয় সৃষ্টি হতে পারে। যেমন ধরো পাহাড়ি অঞ্চলে আমরা দেখি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভূমি রয়েছে, কিন্তু ওখানে সুযোগ সুবিধা কম থাকার কারণে ওই জায়গার কিন্তু ভূমির মূল্য তুলনামূলকভাবে শহর অঞ্চল থেকে কম। ঢাকা, চট্টগ্রাম এই ধরনের শহর অঞ্চল থেকে কিন্তু যে পাহাড়ি অঞ্চল আছে কিংবা রুরাল এরিয়া আছে সেসব জায়গায় দেখা যাচ্ছে ভূমির মূল্য তুলনামূলকভাবে কম, ফলে ওইসব জায়গায় কিন্তু অনুপার্জিত আয়ের পরিমাণও কম হবে। তো আমরা আশা করি তোমরা বুঝতে পারছো অনুপার্জিত আয় এবং এই অনুপার্জিত আয়ের পুরো ব্যাপারটা, এর ধারণাটা তোমরা মোটামুটিভাবে পেয়ে গেছো এবং খুবই সহজভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আরও ভালোভাবে আমি বুঝিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি চিত্র এবং একটা প্রবাহ চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে অনুপার্জিত আয় ব্যাপারটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এখন একটা প্রবাহ চিত্র দেখতে পাচ্ছ। প্রবাহ চিত্রে দেখো আমি মিডলে হচ্ছে অনুপার্জিত আয়কে রেখেছি এবং চারপাশ থেকে দেখিয়ে দিয়েছি কিভাবে অনুপার্জিত সৃষ্টি কেন সৃষ্টি হচ্ছে, কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। প্রথমে হচ্ছে 1 নম্বরে জনসংখ্যা বৃদ্ধি। আমি তোমাদেরকে বলেছি জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে কিভাবে অনুপার্জিত আয় সৃষ্টি হতে পারে। আরও একবার বলছি, অনুপার্জিত আয় মানে হচ্ছে উপার্জন বহির্ভূত আয়। উপার্জন বহির্ভূত আয়। যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, আমাদের ভূমির পরিমাণ কমতে থাকে, উৎপাদন ক্ষেত্র কমতে থাকে, ফলে যে উৎপাদন ক্ষেত্র থাকে অবশিষ্ট তার কিন্তু দাম বৃদ্ধি পায়। যখন দাম বৃদ্ধি পায় তখন কিন্তু ভূমির মালিক তথা ওই সম্পদের মালিক কিন্তু অতিরিক্ত আয় পেতে থাকে। তাই হচ্ছে কি অনুপার্জিত আয়, ফলে দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেলে অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়। প্রশাসন বিকেন্দ্রীকরণ, আগেও বলেছি প্রশাসন বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে কি কোনো একজন প্রশাসক কিন্তু তার উন্নয়ন কার্য পরিচালনা করা। প্রশাসন বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে কি কোনো একজন সরকার বা প্রশাসক কিন্তু তার প্রাপ্ত দায়িত্ব অনুযায়ী কোনো একটা অঞ্চলকে কি করে উন্নয়ন সাধিত করে। এর ফলে দেখা যায় রুরাল এরিয়াগুলো অর্থাৎ প্রত্যন্ত এলাকায় কিন্তু উন্নয়ন সাধিত হয়। ফলে এই উন্নয়নের জন্য প্রত্যন্ত এলাকায় যখন সুযোগ সুবিধা পাওয়া যায়, যে এলাকায় কিন্তু এই সুযোগ সুবিধা সৃষ্টি হয় সেই এলাকায় কিন্তু ভূমির তথা উৎপাদন ক্ষেত্রগুলোর দাম বৃদ্ধি পায়, ভূমির দাম বৃদ্ধি পায়। অ্যাকচুয়ালি আমরা এটাই বলি, ভূমির দাম বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু অতিরিক্ত অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়। 3 নম্বরে উন্নয়ন প্রকল্প। উন্নয়ন প্রকল্প প্রণয়ন মানে হচ্ছে আমরা জানি দেশের এবং কোনো একটা স্থানের সার্বিক উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পের আওতায় ফেলা হয়। যেসব এলাকা দেখা যায় উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকে, তো এই ধরনের প্রকল্প যখন বাস্তবায়ন করা হয় তখন দেখা যায় কিছু কিছু এলাকায় উন্নয়ন সাধন হওয়ার ফলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সৃষ্টি হয়। ফলে ওই এলাকায়
ভূমির দাম বৃদ্ধি পায় এবং অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়। শহরায়ন বা নগরায়ন কিংবা শিল্পায়ন, এখানে আমরা শিল্পায়নও বলতে পারি, ঠিক একই কারণে কিন্তু আমরা জানি শহরে কিন্তু গ্রামের থেকে শহরের বাসস্থানের জন্য শহরের চাহিদা কিন্তু বেশি। শহরে আমরা বেশি বসবাস করতে চাই। দেখা যায় শহরে কিন্তু গ্রাম অঞ্চল থেকে আমরা এটা ধরতে পারি যে একটু ঘনবসতি হয়, অনেক কিছু সুযোগ সুবিধা যেমন গ্রামের সুমিষ্ট আবহাওয়া পাওয়া যায় না, বাট তারপরেও আমরা শহরের দিকে ধাবিত হই কি জন্য? যেহেতু আমরা অন্যান্য সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি, যেমন ধরো চিকিৎসার ক্ষেত্রে, তারপর হচ্ছে কারখানা, ইন্ডাস্ট্রি, এসব ক্ষেত্রে। তো যেসব এলাকা হচ্ছে শহরায়ন কিংবা নগরায়ন কিংবা শিল্পায়ন হয়, তখন কিন্তু ওই সব এলাকার ভূমির দাম বৃদ্ধি পায়, ফলে অনুপার্জিত আয়ে সৃষ্টি হয়। প্রাকৃতিক কারণ আগে তোমাদেরকে ব্যাখ্যা করেছি, আরও একবার বলছি, প্রাকৃতিক কারণে কিন্তু হয় প্রাকৃতিকভাবে কোনো স্থানের জমি যদি উর্বর হয়, কোনো একটা স্থান যদি দেখা যায় যে সব দিক দিয়ে উন্নয়নমুখী, ঠিক আছে, কিছু কিছু এলাকা দেখা যায় খুব সহজে সেখানে উন্নয়ন করা সম্ভব বা উৎপাদন অতিরিক্ত করা সম্ভব, কিংবা পরিবেশটা খুবই প্রতিকূল হয় বসবাসের জন্য বা অন্যান্য উন্নয়ন সাধনের জন্য, তখন কিন্তু সেই সব এলাকায়ও দেখা যায় জমির দাম বৃদ্ধি পায়। ফলে দেখা যায় ওইসব এলাকায় ওইসব এলাকার ভূমিতে কিন্তু অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়। আচ্ছা, এখন গেল এটা। এখন তোমাদেরকে চিত্রের মাধ্যমে প্রকাশ করি। এই যে দেখো, একটা চিত্র আমি এখানে রেখেছি। চিত্র হচ্ছে এখানে কিউএল দেখানো হয়েছে, যেখানে হচ্ছে জমির পরিমাণ, কোয়ান্টিটি অফ ল্যান্ড, আর এখানে হচ্ছে প্রাইস, দাম দেখানো হয়েছে ওপি অক্ষে বা লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে জমির পরিমাণ পরিমাপ করা হয়েছে, যেখানে এস হচ্ছে ভূমির নির্দিষ্ট যোগান রেখা, অর্থাৎ ভূমি হচ্ছে এতটুকুতে সীমাবদ্ধ। এস হচ্ছে ভূমির নির্দিষ্ট পরিমাণ যোগান রেখা, যা বাড়ানো কমানো সম্ভব নয়। এটা D1 হচ্ছে চাহিদা রেখা, D2 হচ্ছে পরিবর্তিত চাহিদা রেখা, P0 হচ্ছে প্রাইমারি দাম, P1 হচ্ছে পরিবর্তিত দাম বা বর্ধিত দাম বলা যেতে পারে। এখন এই নির্দিষ্ট পরিমাণ ভূমির ক্ষেত্রে এস রেখায়, অর্থাৎ ভূমির যোগান রেখা এস এ নির্দিষ্ট অবস্থায়, এস এ স্থির অবস্থায়, যদি বিভিন্ন কারণ, আমরা তখন যেসব কারণ আলোচনা করেছি তার থেকে যে কোনো একটি কারণে ভূমির চাহিদা D1 থেকে বৃদ্ধি পেয়ে D2 হয়, সেক্ষেত্রে দেখা যায় ভূমির মূল্য P0 থেকে বৃদ্ধি পেয়ে P1 এ চলে যায়। অর্থাৎ দেখো, ঊর্ধ্বগতি আমি দেখিয়েছি, এখানে P0 থেকে P1 এ বৃদ্ধি পেয়েছে, যদি না চাহিদা D1 থেকে D2 তে বৃদ্ধি পায়। তাহলে যদি D2 তে যায়, চাহিদা রেখা D1 থেকে D2 তে যায়, সেক্ষেত্রে দেখা যায় AB পরিমাণ ভূমির চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমরা একটু আগে যেসব আলোচনা করেছি তার থেকে যে কোনো একটি কারণে, ধরো জনসংখ্যা বৃদ্ধির কারণে, নগরায়নের কারণে, শহরায়নের কারণে, উন্নয়নের কারণে, কিংবা প্রাকৃতিক উর্বরতার কারণেই হোক, যে কোনো কারণে কোনো একটা স্থানের ভূমির চাহিদা বৃদ্ধি পেয়ে D1 থেকে D2 তে যদি যায়, তাহলে কিন্তু ওই স্থানের ভূমির মূল্য বৃদ্ধি পেয়ে P1 থেকে P2 তে যায়। অর্থাৎ সেক্ষেত্রে এই যে স্কেচ করা অংশটা P0 A B P1 অথবা P1 P0 A B, এই পরিমাণ যেটা স্কেচ করা অংশ, ওই অংশ হচ্ছে অতিরিক্ত আয় বা অনুপার্জিত আয় সৃষ্টি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরও একবার তোমাদেরকে খুবই সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এটা একটা চিত্র, যেই চিত্রে এসএস হচ্ছে ভূমির চাহিদা রেখা যা স্থির বা নির্দিষ্ট, D1 হচ্ছে চাহিদা রেখা, D2 হচ্ছে বৃদ্ধিকৃত চাহিদা রেখা, তারপর হচ্ছে P0 হচ্ছে দাম, ভূমির প্রাইমারি দাম, P1 হচ্ছে বর্ধিত দাম। যেখানে ভূমি অক্ষে ভূমির পরিমাণ বা জমির পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্ধারণ করা হয়েছে বা পরিমাপ করা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ এস এ যখন ভূমির পরিমাণ নির্দিষ্ট বা স্থির থাকে, ঠিক সেই অবস্থায় যে কোনো কিছুর প্রভাবে শুধুমাত্র ভূমির মালিক এক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না, অর্থাৎ তিনি ভূমির উর্বরতার জন্য কোনো কিছু করবে না, আবার ভূমির পরিমাণও বৃদ্ধি করবেন না। তার কোনো প্রভাব ছাড়া আমরা একটু আগে অনুপার্জিত আয় সৃষ্টি হওয়ার যেসব কারণ পড়েছি, তার থেকে যে কোনো একটি কারণে যদি ভূমির চাহিদা বৃদ্ধি পেয়ে D1 থেকে D2 তে উন্নীত হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দাম ও P0 থেকে P1 এ উন্নীত হচ্ছে। সেক্ষেত্রে P1 P2 A B পরিমাণ
অনুপার্জিত আয়ের সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে অনুপার্জিত আয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্র্যাকটিস করবে। আর বারবার তোমাদেরকে একটা কথা বলে দিই যে ক্লাসটা যখন তোমরা দেখতে বসবে তখন খাতা কলম নিয়ে বসা উচিত, যাতে করে তোমরা একসাথে চিত্র এঁকে যদি ব্যাপারটা বুঝে নিতে পারো তাহলে কিন্তু সুবিধা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এতক্ষণ আলোচনা তোমরা খুব ভালোভাবে অনুধাবন করেছো এবং বুঝতে পেরেছো। আর যদি তোমরা কোনো অংশে না বুঝো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, অথবা তোমরা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে তোমাদের সমস্যা অবশ্যই সমাধান করে নেবে। আর অবশ্যই পড়ালেখার সাথে থাকবে। আবারও আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হয়ে যাবে, কথা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং অবশ্যই নিরাপদে থেকো। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ক্লাস আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।